সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও চলে আসলাম লাইভে। আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব। অধ্যায়টা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ কিভাবে আসলে স্বাধীনতা লাভ করলো। তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা হচ্ছে যদি আমরা ধরি 1971 সালে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু তার অনেক আগে থেকেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য অনেকে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, অনেকে জীবনও দিয়েছে। তো সেই হিসেবে আমরা ধরতে পারি যে স্বাভাবিকভাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য অনেক সংগ্রাম হয়েছে। মুশাহেদ মুশাহেদ লিঙ্কগুলো দিয়ে দাও। আচ্ছা, এখানে আমরা তাহলে আলোচনায় শুরু করে দেই, কারণ হচ্ছে তোমাদের সময় খুবই কম। তো এখানে এই অধ্যায়টাতে, তৃতীয় অধ্যায়তে আমরা আলোচনা শুরু করতেছি। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা শুরু করতেছি। তোমাদের যারা এখনো যুক্ত হয় নাই তারা একটু যাতে যুক্ত হতে পারে, আমরা একটু করে সময় নিচ্ছি, কেমন? তো প্রথমে আমরা হাজী শরীয়তুল্লাহ দিয়ে শুরু করব। আমরা আবারও চলে আসলাম লাইভে, মাঝখানে একটা বিরতি ছিল, আবার আমরা চলে আসলাম, আবারও আমরা ক্লাস শুরু করে দিব। সবাই একটু যুক্ত হয়ে যাও দ্রুত সময়ে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে লতিফা যুক্ত হয়েছে, আরহাম যুক্ত হয়েছে। এখান থেকে কমপক্ষে 2টা সিকিউ প্রশ্ন আসবে, কমপক্ষে 2টা। হ্যাঁ, এই অধ্যায় থেকে কমপক্ষে 2টা সিকিউ আসবে, যার কারণে আমরা এই অধ্যায়টা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বো। ঠিক আছে, দেখো এই অধ্যায়টাতে যা যা গুরুত্বপূর্ণ তাই হচ্ছে আমরা পড়ার চেষ্টা করব। আর একটু মানুষজন যুক্ত হোক, তারপরেই হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও, যাতে করে আমরা এই অধ্যায়টা পড়তে পারি। আচ্ছা, আমাদের সাথে আবার যুক্ত হয়েছে মৌ, যুক্ত হয়েছে সাইরা রহমান, যুক্ত হয়েছে। একটা কোয়েশ্চেন ছিল, কি কোয়েশ্চেন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম রেশমি, এবং আরো যারা যুক্ত হচ্ছে সবাইকে আবারও স্বাগতম। এখানে এই অধ্যায়টাতে রাজনৈতিক বা পলিটিক্যাল যে ফিগার, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করেছে এবং অনেক আগে থেকেই বাংলাদেশের মানুষের, এই জনপদের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে, তাদের একজন হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তো তোমরা জানো যে তাকে ফরাইজি আন্দোলনের বলা হয়, যে তিনি হচ্ছে মূলত ফরাইজি আন্দোলনের প্রবক্তা। তিনি ফরাইজি আন্দোলনটা শুরু করেছেন। হ্যাঁ, ফরাইজি। তো আমরা এখন ফরাইজি আন্দোলনের বিষয়ে জানবো, তবে তার জীবনী নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে তিনি মাদারীপুরে জন্মগ্রহণ করেন, এই তথ্যটা তোমাদের দরকার আছে। এবং তিনি একেবারে ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক এবং রাজনৈতিক চিন্তাবিদ। আমরা যদি তার জীবনীতে যাই, আমি কিন্তু দ্রুত পড়াবো, ঠিক আছে? যা গুরুত্বপূর্ণ তাই বলবো, যা যা মার্ক করে পড়াচ্ছি তাই একটু মনে রাখার চেষ্টা করবা। প্রারম্ভিক জীবনে তিনি বাবার মৃত্যুর পরে তার চাচার কাছে পালিত হয়। তিনি 18 বছর বয়সে 1799 সালে মক্কায় যান, সেখানে তিনি 20 বছর ছিলেন। এটা মনে রাখবা। সেখানে ইসলামী শিক্ষায় তিনি গভীরভাবে তিনি মূলত ওয়াহাবি আদর্শে দীক্ষিত হন। ওয়াহাবি আদর্শের ক্ষেত্রে তার শিষ্য ছিলেন মূলত মৌলানা তাহির সম্বল আল মুক্তি, এবং এর বাইরেও তার আরো 2জন ব্যক্তি ছিলেন যাদের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন। এখানে 2টা জিনিস একটু আলাদাভাবে মনে রাখার চেষ্টা করবো। তার একটা হচ্ছে কি, তার শিষ্য, তো তার শিষ্য, এর শিষ্য হন এবং হজ পালন করেন। অর্থাৎ তার কার শিষ্য এটা? অর্থাৎ তাহির সম্বল আল মুক্তির ছাত্র হয়েছিলেন হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তো কাদের দ্বারা অনুপ্রাণিত হয় যদি বলা হয় যে কার শিষ্য ছিলেন, হ্যাঁ, তো তিনি হচ্ছে কে, যে মাওলানা তাহির সম্বল আল মুক্তির শিষ্য ছিলেন হাজী শরীয়তুল্লাহ, এবং হজ পালন করেন। অন্যদিকে তিনি কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে যদি বলে, তাহলে শাহ ওয়ালিউল্লাহ এবং শাহ সৈয়দ আহমদ ব্রেলভি। এখানে ব্রেলভি, এটা অনেক বইয়ের মধ্যে এইভাবে আছে, আর কিছু বইয়ের মধ্যে এরকম আছে। তো একই জিনিস জাস্ট ভেঙে এইভাবে লিখছে। তো নাম তো আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। শাহ ওয়ালিউল্লাহ এবং হচ্ছে সৈয়দ আহমদ ব্রেলভি, এই 2জনের নাম মনে রাখবা। তাহলে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তাহলে তিনি কোন আদর্শে দীক্ষিত ছিল? সেটা হচ্ছে তিনি ওয়াহাবি যে মতাদর্শে দীক্ষিত ছিলেন। এটা আমরা মনে রাখবো, এই তথ্যটা। এবার আসি হচ্ছে ফরাইজি আন্দোলন কিভাবে সূচনা লাভ করলো। ফরাইজি আন্দোলনটা কিভাবে সূচনা লাভ করলো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। যে তিনি 1818 সালে ফরাইজি আন্দোলনের সূচনা করেছিলেন। তো বাংলায় ফিরে এসে ফরাইজি আন্দোলন শুরু করেন, এবং তার উদ্দেশ্য ছিল যে সমাজকে কুসংস্কার এবং হচ্ছে শিরক ও বিদআত মুক্ত করা। তিনি ফরজের দিকে নজর দিয়েছিলেন, অর্থাৎ ফরজ যে 5টি আছে, যে নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালিমা, এই 5টির উপরে তিনি গুরুত্ব দিয়েছেন।
তো তিনি ফরাইজি আন্দোলনে অনেক মুসলমান জমিদারদের খাজনা দিতে অস্বীকৃতি মানে জানিয়ে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে প্রতিবাদে অংশ নিয়েছিলেন। আমরা তার এই আন্দোলনকে বলি প্রথম দিকে ধর্মীয় সংস্কার আন্দোলন, পরে এই আন্দোলনটা হয়েছে সমাজ সংস্কার আন্দোলন বা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনেও এটা রূপ দিয়েছে। আমরা আবারও যেহেতু শুরু করেছি, স্যার শোনা যাচ্ছে না ঠিক করে? আচ্ছা, শোনা যাচ্ছে না? কে বলছে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? বলো, শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে বলো? ফরিদপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর। আচ্ছা, ফরিদপুর উপজেলার শিবচর বাহাদুরপুর। আচ্ছা ঠিক আছে, তোমাদের বইয়ে আছে এরকম। হ্যাঁ, এখানে এক একটা বইয়ের এক এক রকম তথ্যটা। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? ভিডিওটা কেমন জানি হয়েছে, কেমন হয়েছে? আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে। যার শোনা যাচ্ছিল না বলছো, তুমি একটু মাইক্রোফোনটা ওই তোমার যে সাউন্ডটা একটু বাড়াও, সাউন্ডটা একটু বাড়াও, সাউন্ডটা একটু বাড়াও, ঠিক আছে? এখানে ফরিদপুর জেলার বাহাদুরপুর, এটা আমরা যদি বলি যে বর্তমানে কোথায়, তাহলে সেটা আমি একটু তোমাদেরকে তথ্যটা ক্লিয়ার করি। মোর্শেদ, এই বইটা আনো তো, অক্ষরপত্র বইটা আনো তো। আচ্ছা, এখানে তত্ত্বের মধ্যে একটু কারেকশন আসবে, সেটা হচ্ছে আমি একটু দেখি। যেহেতু আমি অক্ষরপত্র থেকে এই তথ্যটা নিয়েছিলাম, বিশেষ করে অক্ষরপত্রের মধ্যে যে তথ্যটা দেওয়া ছিল সেই ফরিদপুরের তার যে জন্মস্থান, সেটা এখানে হচ্ছে মাদারীপুর, যেটা বর্তমান মাদারীপুর। এখানে আমি বলি ফরিদপুর এটা একটা বড় এলাকা ছিল। তো ফরিদপুরের যেই অংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, জন্মটা ফরিদপুর, বর্তমান হচ্ছে মাদারীপুর। কথা বুঝতে পারছো? ওই অংশটা বর্তমানে কিসের সাথে যুক্ত? মাদারীপুরের সাথে যুক্ত। বুঝতে পারছো? এটা একসময় ফরিদপুরের অংশ ছিল, বর্তমানে এটা মাদারীপুরের অন্তর্ভুক্ত। যাই হোক, এই তথ্যটা নিয়ে কনফিউশনের কিছু নাই। তোমরা যেটা আমি যে তথ্যগুলো বলতেছি, এটা জন্মস্থান নিয়ে তেমন একটা প্রশ্ন হয় না, জন্মস্থান নিয়ে প্রশ্ন তেমন একটা হয় না। তারপরও আমি তোমাদেরকে এটা কারেকশনটা দিলাম, বললাম যে যেটা ফরিদপুরে তিনি, সেটা বর্তমান মাদারীপুরের অংশ। এবার আসি আমরা হচ্ছে তোমার ফরাইজি আন্দোলনের যে সূচনার কথা বললাম, সেটা শুরুটা 1818, এটা মনে রাখবা। তিনি 20 বছর আরব দেশে ছিলেন, পরে ফিরলেন, এবং তিনি এই যে ফরাইজি ধারণাটা তিনি জন্ম দিয়েছেন, এটা হচ্ছে ফরাইজি শব্দটি আরবি ফরজ থেকে আসছে, যার অর্থ আল্লাহ কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলক, অর্থাৎ ওই যে 5 ফরজ, হ্যাঁ, মুসলমানদের যে 5টি ফরজ। তো এই আন্দোলনের সূচনা হয়েছে মূলত মুসলমানরা যে বিভিন্ন ধরনের পীর পূজা করত, কবর পূজা করত, মানস এবং শীতলা পূজা, দরগায় মানত করা, এইগুলো এই জাতীয় কর্মকাণ্ড থেকে যাতে মুসলমানদেরকে বিরত রাখা যায়, অর্থাৎ মুসলমানরা যাতে এই ধরনের শিরকি কাজ কারবার থেকে নিজেদেরকে বিরত রাখে, সেই লক্ষ্যেই মূলত যে হাজী শরীয়তুল্লাহ এইসব দেখে ইসলামী যারা আছে বা মুসলিম যারা আছে তাদের ফরজ পালনের আহ্বান জানান। তাহলে এরপরে হাজী শরীয়তুল্লাহর নির্দেশনা কি ছিল দেখো। হাজী শরীয়তুল্লাহর অন্যতম নির্দেশনা ছিল যে মুসলমানদের 5 ফরজ পালন এটা বাধ্যতামূলক। তার মধ্যে সমাজের শ্রেণীভেদ যেটা, এটা জমিদারদের খাজনা, এটা একটা অন্যায় কাজ। দেখো, তোমরা আগে আশরাফ বা হচ্ছে শ্রেণীভেদ ছিল, যেমন হচ্ছে তোমার হায়দার আছে, চৌধুরী আছে, তারপরে হচ্ছে শিকদার আছে, এই জাতীয় বংশভেদ ছিল আগে এক সময়। তো এইটাকে তিনি বলতেছে এটা হচ্ছে একটা অন্যায়। তো জমিদারদের যে খাজনা দেয় এটাও একটা অন্যায়, কারণ হচ্ছে কি সব মুসলমান ভাই ভাই, জমির মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তো তিনি বলতেছে যে পৃথিবী সৃষ্টিকর্তা তো আল্লাহ, তো এটার জমির মালিক তো আল্লাহ, সব মুসলমান কি ভাই ভাই। তাহলে তিনি বলতেন কি যে খাজনা দেওয়া, এই যে জমির মালিক তো আল্লাহ, তাহলে খাজনা কেন দিব, খাজনা কেন আমি ওনাকে দিব, জমিদারদেরকে দিব। তাহলে এই জন্য তিনি জমিদারদেরকে খাজনা না দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন কৃষকদেরকে, যাতে জমিদাররা অতিরিক্ত শোষণ করতে না পারে। তো এবার আসি হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনে মুসলমানদের আর্থসামাজিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই সময়ে
তোমরা জানো নিশ্চয়ই যে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ভারতবর্ষের মধ্যে অনেক বেশি শোষণ করছিল, মুসলমানরা চাকরি ও প্রশাসন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, কারণ সেই সময়ে তোমার তোমার ফার্সি ভাষার পরিবর্তে চালু করা হয়েছিল কোন ভাষা? ইংরেজি ভাষা চালু করা হয়েছিল সেই সময়ে। ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা চালু করা হয়। জমিদার ও মহাজনদের অন্যায় অত্যাচার কৃষক শ্রেণী নিঃস্ব হয়ে পড়ে। আন্দোলনের বিস্তৃতি এবং নেতৃত্ব, তার যে আন্দোলনটা ফরাইজি আন্দোলনটা, সেই আন্দোলনটা পরবর্তীতে বিস্তৃতি লাভ করে, বিশেষ করে তার মৃত্যুর পরে তার পুত্র দুদু মিয়া, যার আসল নাম হচ্ছে মহসিন উদ্দিন, মনে রাখবা দুদু মিয়ার আসল নাম কি? মহসিন উদ্দিন। তিনি ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহে ছড়িয়ে পড়ে আন্দোলনে। পরবর্তীতে তিনি যখন মারা যান, তো পরবর্তীতে তার ছেলে দুদু মিয়া বা মহসিন উদ্দিন এই নেতৃত্ব লাভ করেছিলেন। আমরা ফরাইজি আন্দোলনের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তাহলে ফরাইজি আন্দোলন মানে কি? ফরাইজি শব্দটি আসছে ফরজ থেকে। ফরাইজির মানে হচ্ছে যে অবশ্যই পালনীয় যে বিষয়গুলো, যেমন ধরো 5টা ফরজ আছে মুসলমানদের, সেই 5টা ফরজ পালনটার বিষয়ে তিনি গুরুত্ব দিয়েই মূলত ফরাইজি আন্দোলনের সূচনা করেছিলেন। তাহলে মুসলমানরা যে মানত পূজা বা কবর পূজা বা মানত করা বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল, সেগুলোর বিষয়ে তিনি তার কথা হচ্ছে কি এগুলো যাতে মানুষেরা মুসলমানরা না করে, তিনি তার কথা হচ্ছে এগুলো এক ধরনের শিরক বা বেদাত, এই জন্য তিনি এইগুলো পালনের প্রতি মুসলমানদেরকে অনুৎসাহিত করার লক্ষ্যে এই ফরাইজি আন্দোলনটা সূচনা করেছেন। ওকে, স্যার বলেন না একটু। আচ্ছা, 5টি ফরজ কাজ কি? কলিমা, নামাজ, রোজা, যাকাত আর হজ। এই 5 ফরজ জানানো মুসলমানদের, কলিমা, নামাজ, রোজা, যাকাত আর হজ, ঠিক আছে? তো এই যে 5টা ফরজ, এই 5 ফরজের বিষয়ে। আচ্ছা, এরপরে আমরা যাই যে তোমার ফরাইজি আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা একটা কুসংস্কার বিরোধী আন্দোলন। প্রথমত এটা একটা কুসংস্কার বিরোধী আন্দোলন, কারণ তিনি বলতেছে এটা একটা শিরক এবং বেদাতি কাজ কারবার। এই যে তোমার পীর পূজা, দরগায় মানত করা, শীতলা পূজা ইত্যাদিকে তিনি বিরোধিতা করছেন। অর্থাৎ তার কথা হচ্ছে এই যে মানুষ যদি ফু দিয়ে, মানে ফানি দিয়ে ফু দিয়ে যদি মানুষ সুস্থ হয়ে যেত, তাহলে ডাক্তার দরকার কি? তো এই জন্য তিনি একটু বললেন যে এইগুলো বেদাতি কাজ কারবার, এগুলো করা যা দরকার নাই। তিনি ব্রিটিশ বিরোধী ধর্মীয় অবস্থান নিয়ে ভারতবর্ষকে দারুল হারব বলে উল্লেখ করেছেন, মানে বিধর্মীদের রাজ্য। এটার অর্থ কি? বিধর্মীদের কি রাজ্য বলে ইনি উল্লেখ করেছেন কোনটাকে? ভারতবর্ষকে। তাহলে ভারতবর্ষকে দারুল হারব বলে উল্লেখ করেছেন কে? দারুল হারব বলে উল্লেখ করেছেন কে? যে হাজী শরীয়তুল্লাহ। মনে রাখবো, এটা এমসিকিউতে আসে অনেক সময়, দারুল হারব। আমরা এরপরে যাই, জমিদার ও নীলকর বিরোধী। তো তোমার তিনি জমিদারদের বিরুদ্ধেও এক পর্যায়ে গিয়ে যে তোমার খাজনা না দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন, এবং অন্যদিকে নীলকর যারা আছে, যারা নীল চাষে কৃষকদেরকে বাধ্য করত, তাদের বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়েছিলেন। তাহলে তিনি অবৈধ কর দিতে নারাজ ছিলেন, পূজা উপলক্ষে কর দিতে এবং গোহত্যা নিষেধাজ্ঞা সম্পর্কে বিরোধিতা করে, এবং এগুলো মানতে কৃষকদেরকে নিষেধ করে, অর্থাৎ যে তোমরা এগুলো মানিও না। আর এটা হচ্ছে লাঠিয়াল বাহিনী গঠন করেছিল তিনি। তাহলে তার একটা লাঠিয়াল বাহিনী ছিল 1831 সালে। তোমরা জানো যে জমিদার ও প্রতিপক্ষদের দমন করতে আত্মরক্ষার্থে লাঠিয়াল বাহিনী গঠন করা হয়। এবং তোমরা জানো এই সাল 1831 সাল যেটা, সেটাতেই মূলত হচ্ছে তিতুমির যে বাঁশের কেল্লায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। তোমরা সবাই এটা শুনেছ নিশ্চয়ই। তো 1831 সালে জমিদার ও প্রতিপক্ষদের দমন করতে আত্মরক্ষার্থে লাঠিয়াল বাহিনী গঠন করেছিল। আঞ্চলিক সংগঠন তিনি ঢাকা, পাবনা, রাজশাহী এলাকায় ফরাইজি আন্দোলনের শাখা গঠন করেছিলেন। তাহলে তার কি কি তার কাজের ক্ষেত্রে আমরা এই আন্দোলনের বৈশিষ্ট্য কি দেখবো? তাহলে বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা কুসংস্কার বিরোধী আন্দোলন, এটা ব্রিটিশ বিরোধী ধর্মীয় একটা অবস্থান, পরবর্তীতে জমিদার ও নীলকর বিরোধী আন্দোলন শুরু করেছিল এবং লাঠিয়াল বাহিনী গঠন করে, এবং আঞ্চলিক সংগঠনও তিনি গঠন করেছিলেন। ফরাইজি আন্দোলনের বিরোধিতা করেছে কেউ কেউ, যেমন ধরো যারা জমিদারের পক্ষের লোক ছিল, তারা অর্থনৈতিক স্বার্থে আঘাত করেছে, যার কারণে এটার বিরোধিতা করেছে। হিন্দু জমিদারদের অবৈধ কর না দেওয়ার নির্দেশ দিয়েছিল, অর্থাৎ হিন্দু জমিদাররা মুসলমানদের কর আরোপ করেছিল, এদেরকে অবৈধ কর না দেওয়ার নির্দেশ দিয়েছে। ইভেন হচ্ছে হিন্দু জমিদাররা হিন্দুদের পূজায়ও কি কর আরোপ করেছিল সে সময়ে। গোহত্যা নিষিদ্ধ করেছে, অর্থাৎ গরু হত্যা করা যাবে না। এই যে গোহত্যা নিষিদ্ধ করা, মানে গরু হত্যা নিষিদ্ধ করা, এটার কারণেই হচ্ছে ভারতবর্ষের মধ্যে সে সময়ে একটা মুসলিম যারা গরু খাইতো, তারা গরু খাইতে পারতেছিল না। এবং এরপরে যারা ব্রিটিশ প্রশাসন ফরাইজি রাজনৈতিক হুমকি হিসেবে দেখতো, এটার কারণে তারা ফরাইজি আন্দোলন অর্থাৎ ধর্মীয় সংস্কার আন্দোলনটাকে তারা বিরোধিতা করেছে। কিছু মুসলিম আলেম, যেমন হচ্ছে মাওলানা কেরামত আলী জৈনপুরী, কট্টর ধর্মীয় সংস্কারের বিরোধিতা করেছিল। তারা হচ্ছে পরিবর্তন চাচ্ছিল না আর কি। নীলকরদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা ছিল, কারণ
কারণ তিনি কৃষকদেরকে বিভিন্ন বিষয়ে নিষেধ করেছিলেন, অর্থাৎ তারা যাতে খাজনা না দেয়। এর ফলে কি হয়েছে, ফরাইজি আন্দোলনের প্রভাব কি, যেখান থেকে তোমাদের সিকিউ প্রশ্ন আসবে। যেমন ফরাইজি আন্দোলনের ফলে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং ফরাইজি আন্দোলনের ফলে আত্মপ্রত্যয় ও আত্মশুদ্ধির প্রেরণা মানুষের ভিতরে জাগিয়েছে, এবং এর পাশাপাশি ফরাইজি আন্দোলনের ফলে অধিকার সচেতনতা বেড়েছে, যেখান থেকে সিকিউ প্রশ্ন আসবে অথবা মাল্টিপল চয়েস কোয়েশনের মধ্যে অর্থাৎ এমসিকিউ এর মধ্যে তোমাদের বহুপদী প্রশ্ন আসে না, সেই বহুপদী প্রশ্নের মধ্যে আসবে যে ফরাইজি আন্দোলনের প্রভাব নিচের কোনটি, তখন তোমাকে এখান থেকে একাধিক অপশন থাকবে। তাহলে আত্মপ্রত্যয় ও আত্মশুদ্ধির প্রেরণা মানুষের মধ্যে, অধিকার সচেতনতা বৃদ্ধি পেয়েছে, জমিদারদের বিরুদ্ধে সংগঠিত সোচ্চার হয়েছে মানুষেরা, এবং এর পাশাপাশি মুসলিমরা যারা তারা আগে যুক্তিবাদী ছিল না, পরে যুক্তিবাদী হয়ে উঠলো, রাজনৈতিক আন্দোলনের সূচনা হলো, অর্থাৎ তার মৃত্যুর পরে পরবর্তীতে তার ছেলে মূলত যে তোমার মোহাম্মদ মোহসেন উদ্দিন ওরফে দুদু মিয়া, তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে এবং তিনি এটাকে আন্দোলনের রূপ দেয়, এবং পরবর্তীতে দুদু মিয়াও যখন মারা যায় তখন এই আন্দোলনটা পরবর্তীতে ব্যর্থ হয় এবং এটা ধ্বংস শেষ হয়ে যায়। তাহলে এই আন্দোলনের যে প্রভাবটা সেটাই আমাদের ভালো করে মনে রাখতে হবে। প্রভাব হচ্ছে কি, যে সচেতনতা বেড়েছে, আত্মপ্রত্যয় আত্মশুদ্ধির সুযোগ হয়েছে, অধিকার সচেতনতা এবং জমিদারদের বিরুদ্ধে সংগঠিত সোচ্চার হবার প্রেরণা মুসলমানরা পেয়েছে এবং যুক্তিবাদী ও প্রতিবাদী হতে পেরেছে মুসলিমরা, এবং এর পাশাপাশি রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছে, এক পর্যায়ে গিয়ে এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনেও রূপ লাভ করেছে। তাহলে ফরাইজি আন্দোলন এক সময় ছিল হচ্ছে মুসলিমদের একটা ধর্মীয় সংস্কার আন্দোলন, পরে এটা রাজনৈতিক আন্দোলনের রূপ। এখান থেকে একটা সিকিউ প্রশ্ন আসবেই। তো আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের তিতুমির, হ্যাঁ এত কিছু তো বইয়ে নাই, এত কিছু বইয়ে নাই দেখেই তো হচ্ছে তোমাদেরকে এখানে আমি পড়াচ্ছি, ঠিক আছে, নাই যেগুলো এগুলোই এখানে পড়াচ্ছি। আচ্ছা, এবার আসি হচ্ছে তিতুমিরের বিষয়। সৈয়দ মীর নিসার আলী উর্ফে তিতুমির, তিনি 24 পরগনার চাঁদপুর নামক এলাকায় তিনি জন্মেছেন পশ্চিমবঙ্গে। তার মূল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। পরীক্ষায় এটা প্রায় সময় আসে যে তিতুমিরের আসল নাম কি। তিতুমিরের আসল নাম হচ্ছে যে তোমার সৈয়দ মীর নিসার আলী। তাহলে তিতুমির হচ্ছে এটা তার ডাক নাম, তার দাদা আদর করে তাকে তিতুমির ডাকতেন। তো পিতামাতার নাম মুখস্থ করার দরকার নাই, এগুলো পড়ারও দরকার নাই। তার ধর্মীয় শিক্ষাটা নিয়ে আমরা একটু পড়বো। সেটা হচ্ছে তিনি মাদ্রাসায় পড়েছেন, গ্রামের স্কুলে পড়েছেন, 18 বছর বয়সে তিনি হাফেজ হয়েছিলেন, আরবি ফার্সি বাংলা ভাষার পারদর্শী ছিলেন এবং হাদিসের প্রতিও তার একটা প্রবল অনুরাগ ছিলেন। তিনি অত্যন্ত প্রখর মেধাশক্তি এবং হচ্ছে স্মরণ শক্তিওয়ালা মানুষ। তিনি সাহসীও ছিলেন কারণ তিনি লাঠিয়াল বাহিনীর প্রধান ছিলেন নদিয়ার। দেখো এখানে তিনি একাধারে হচ্ছে সুদর্শন ও বলিষ্ঠ দেহের অধিকারী, কুস্তি অস্ত্র চালনায় পারদর্শী ছিলেন, ছোট বয়সেই নদিয়ার জমিদার লাঠিয়াল বাহিনীর অধিনায়ক ছিলেন। তাহলে আমরা কয়েকটা তথ্য জানলাম। সেটা হচ্ছে কি, তিনি সুন্দর ছিলেন, বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন, হাফেজ হয়েছিলেন 18 বছরে, আরবি ফার্সি এবং হচ্ছে বাংলা ভাষায় তিনি দক্ষ ছিলেন এবং তিনি হাদিসের প্রতিও অনেক বেশি অনুরাগী ছিলেন। এই তথ্যগুলো বলার পেছনে কারণ হচ্ছে পরীক্ষায় যখন উদ্দীপক আসবে তখন তোমাকে ইংরেজদের বিরুদ্ধে লাঠি ধরে যুদ্ধ করছে এটা বলবে না, বলবে কি যে তিনি মেধাবী ছিলেন, বলিষ্ঠ অধিকারী দেহের অধিকারী ছিলেন, একটা জমিদারের লাঠিয়াল বাহিনীর অধিনায়ক ছিলেন, এটা আসবে। তো এই জন্য এইগুলো হচ্ছে তোমার সিকিউ প্রশ্নের জন্য উদ্দীপকের হিন্টস। এই হিন্টস গুলো দেখে তোমাকে বুঝে যেতে হবে যে বলিষ্ঠ দেহের অধিকারী কে, তিতুমির। আচ্ছা, তিনি হজ করতে যান 1822 সালে। পরে তিনি দেশে ফিরে এসে সেখানে তিনি হজ করতে গিয়ে মক্কায়, সেখানে সৈয়দ আহমেদ ব্রেলভি, ওই যে আমি প্রথমে যার কথা বলছিলাম, যে হাজী শরীয়তুল্লাহর যার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, ঠিক তিতুমিরও তাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছে, ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হন। তার আন্দোলন শুরু হয়েছে মূলত আরব থেকে ফিরে এসে জমিদারদের বিরুদ্ধে, অর্থাৎ তিনি এসে দেখতেছে যে জমিদাররা এটা বৈষম্যমূলক ব্যবস্থার মধ্যে আছে। তো তিনি সশস্ত্র আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে তিনি তোমার মুসলমানদের যে দাড়ির উপরে যে খাজনা আরোপ করেছিল, বিশেষ করে তিতুমির তার অনুসারীদেরকে এক ধরনের দাড়ি রাখার পরামর্শ দিয়েছিলেন। তোমরা তোমাদের বইয়ের মধ্যে তিতুমিরের দাড়ির স্টাইল দেখো। তো দাড়ির উপরে জমিদাররা কর নির্ধারণ করছিল। তো এই ধরনের দাড়ি রাখতে পারবে না, যদি তুমি দাড়ি রাখো তাহলে তোমাকে কর দিতে হবে। দাড়ির উপর খাজনা এবং মুসলমানদের মসজিদের উপরে যে কর, এগুলোর বিরোধিতা করেছে। তার কথা হচ্ছে মুসলমান ধর্ম পালন করতে আবার কর দিতে হবে কেন, দাড়ি রাখতে আবার খাজনা দিতে হবে কেন, এগুলোর বিরোধিতা করে, যার কারণে হিন্দু জমিদারদের তোপের মুখে পড়ে তিনি। পরবর্তীতে তিনি হিন্দু জমিদারদের যে ধুতি, আগে বাঙালিরা ধুতি পরতো, তো হিন্দু জমিদাররা এই ধুতি পরার উপরে তার উপর মানে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করে, যার কারণে ধুতি পরা ছেড়ে দিয়ে তিনি তা বা নন্দ বা লুঙ্গি জাতীয় এক ধরনের পোশাক তিনি
পরিধান করা শুরু করে এবং বাঁশের কেল্লা তৈরি করে তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। শহীদ হওয়ার যে সময়টা, আমরা এগুলো নিয়ে আরো আছে এখানে বিস্তারিত। তিনি 1831 সালের 19 নভেম্বর শহীদ হন। আমি তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে জাস্ট তোমাদের পরীক্ষার জন্য উপযোগী যেগুলো, তাই পড়াচ্ছি। তিতুমীরের আন্দোলনের লক্ষ্য ছিল হচ্ছে সামাজিক এবং ধর্মীয় সংস্কার। পরবর্তীতে তিনি জমিদারদের বিরুদ্ধে চলে যায় এবং এক পর্যায়ে গিয়ে তিনি একটা তালুক দখল করে সেটাকে স্বাধীন ঘোষণা করে। তিতুমীরের আন্দোলনগুলোর মধ্যে রয়েছে প্রথমত হচ্ছে ধর্মীয় সংস্কার আন্দোলন। তার প্রথম তরিকা মুহাম্মদিয়া প্রচারের মাধ্যমে তিনি ধর্মীয় সংস্কার আন্দোলনটা শুরু করেছেন। তাহলে এই যে তরিকা মুহাম্মদিয়া, এটা কার প্রচারিত এক ধরনের ধর্মীয় আদর্শ, সেটা হচ্ছে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কার, যে তোমার তিতুমীরের। তাহলে তরিকা মুহাম্মদিয়া প্রচার করেছিলেন এবং হায়দারপুরে খানকাহ স্থাপন করেন এবং মক্কা থেকে ফিরে সুন্নি মতাদর্শ প্রচার করেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তিনি ওয়াহাবি আদর্শে দীক্ষিত কিন্তু মতাদর্শ প্রচার করেছিলেন কার, এই যে তোমার তরিকা মুহাম্মদিয়া সুন্নি মতাদর্শ তিনি প্রচার করেছিলেন। ইসলাম বিরোধী কুসংস্কারের বিরোধিতা করতেন এবং যেমন ধরো ওই যে হাজী শরীয়তুল্লাহ যেরকম সেরকম তিনিও ছিলেন। তো সমাজের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে, বিশেষ করে কৃষকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য তিনি ভূমিকা রেখেছিলেন। এবং এরপরে আমরা যদি বলি যে জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন, কে, তিতুমীর। এবং তিনি সশস্ত্র আন্দোলন করতেন, বিশেষ করে কৃষকদেরকে সংগঠিত করে। এবং হচ্ছে তিনি একটা পর্যায়ে গিয়ে বিশাল সংখ্যক প্রায় 83,000 সৈন্য নিয়ে বারাসাত নামক স্থানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ করে এবং সেই গণবিদ্রোহে তিনি তোমার ইংরেজ শাসনকে অস্বীকার করে বসেন। তাহলে কোন আন্দোলনের মাধ্যমে বা বিদ্রোহের মাধ্যমে ইংরেজ শাসনকে অস্বীকার করেন, তখন পরীক্ষায় হচ্ছে তোমরা এইটা লিখবা, বারাসাত বিদ্রোহ। ঠিক আছে, বারাসাত বিদ্রোহকে তিনি অস্বীকার করেন। ঠিক আছে, তো এই যে তথ্যগুলো আমি তোমাদেরকে বলতেছি এগুলো একটু জাস্ট রিমাইন্ড রাখার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা, তোমরা অমনোযোগী হয়ে পড়িও না। ঠিক আছে, তো বারাসাত বিদ্রোহের ক্ষেত্রে বললাম যে 83,000 কৃষকদেরকে তিনি ঐক্যবদ্ধ করে একটা মানে বিদ্রোহ পরিচালনা করে এবং এখানে কৃষক শ্রমিক এরা সবাই 83,000 এবং এদের হাতে কোনো আধুনিক অস্ত্র ছিল না, তারা শুধু লাঠি ছিল এবং তারা বাঁশের বিশেষ ধরনের অস্ত্র ব্যবহার করত এবং ইংরেজদের শাসন অস্বীকার করে তিনি একটা পর্যায়ে গিয়ে বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং সেখানে এর আগেও তিনি একটা নারকেলবাড়িয়াকে কেন্দ্র করে 24 পরগনার নদিয়া ফরিদপুরের কিছু অংশ নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা করেন, বলছে যে আজকে থেকে আমি এখানে নবাব, আজকে থেকে আমি এখানে কি নবাব। কারণ হচ্ছে ওই যে ইংরেজরা যে তোমার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করছিল, তো তিতুমীর এসে সেই এলাকা দখল করে নবাব হিসেবে নিজেকে ঘোষণা করছে এবং জমিদারদেরকে বলতেছে তোমরা আমাকে কি দাও, খাজনা দাও। তো এইভাবেই হচ্ছে মূলত সেই সময়ে বারাসাত বিদ্রোহের মধ্য দিয়ে পরবর্তীতে বাঁশের কেল্লায় তার মৃত্যু হয়। তো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে পরবর্তীতে তিনি 1831 সালে কর্নেল স্টুয়ার্ট বাহিনীর কাছে যুদ্ধ পরাজিত হন এবং তিনি সহ প্রায় 40 জন সহযোদ্ধা সেখানে শহীদ হয়। গোলাম মাসুম গোলাম মাসুম এবং আরো অনেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বিশেষ করে গোলাম মাসুমকে যে তোমার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুবরণ মানে মৃত্যু কার্যকর করা হয়। তাহলে এই যে তোমার প্রথম গণবিদ্রোহের নেতা বাংলাদেশের স্বাধীনতার প্রাককালে, তাকে স্মরণ করি আমরা এখনো কোনো একটা আন্দোলনে গেলে বলি যে এটা তিতুমীরের বাংলা। তো তিতুমীর হচ্ছে বাংলার মানুষের যে তোমার বিদ্রোহের ক্ষেত্রে যে কিছু না থাকার পরেও শুধু লাঠি নিয়ে বাঁশের কেল্লা তৈরি করে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে যে একটা মানুষের মধ্যে যে একটা স্বাধীনতা পাওয়ার বা চাওয়ার যে একটা প্রবণতা তৈরি করেছে, পরবর্তীতে এটা মানুষকে অনেক বেশি উজ্জীবিত করেছে। অর্থাৎ 71-এর সময়ে তো আমাদের আধুনিক কোনো অস্ত্র শস্ত্র এত বেশি ছিল না, তো যার কারণে বাঙালিরা যে অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে বলতে গেলে খুবই নাজুক অস্ত্র, সেই অস্ত্রগুলো দিয়ে মানুষেরা কিভাবে সাহস পেয়েছে, ওই যে অনুপ্রেরণা। তাহলে তিতুমীর হচ্ছে আমাদের স্বাধীনতার অনুপ্রেরণা। তিনি শিখিয়েছেন যে কিভাবে গণবিদ্রোহ করতে হয়। তো তিনিই হচ্ছে প্রথম গণবিদ্রোহের নেতা এবং তিনিই মূলত প্রথম আত্মত্যাগ করেছেন। তাহলে প্রথম কোন বাঙালি যে স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাহলে তিতুমীরের কথা আসবে। শোষকদের বিরুদ্ধে যে কৃষক শ্রমিকদেরকে একত্রিত করে লড়াই করা যায়, সেটাই তিতুমীর আমাদেরকে শিখিয়েছে। এবং বাঁশের কেল্লা হচ্ছে প্রতিরোধের একটা প্রতীক। ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে বাঁশের কেল্লা স্থাপন করে যে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেটাই তিতুমীর আমাদেরকে দেখিয়েছে। বাঁশের কেল্লা হোক বা সেটা একটা লাঠি, সেটা দিয়ে প্রতিরোধ গড়ে পরাজয়ের সত্ত্বেও বিজয়ের বীজ বপন করে গেছেন তিতুমীর। অর্থাৎ তার এই পরাজয় থেকে আমরা
কি নিয়েছি, অনুপ্রেরণা নিয়েছি এবং এটাকে অনুপ্রেরণা হিসেবে দেখা হয়েছে। পরবর্তীতে 1971 সালে আমরা আমাদের সৈন্যবাহিনী দিয়ে অস্ত্র না থাকার পরেও মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি। তিতুমির যেভাবে কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, ঠিক 71-এ আমরা স্বাধীনতার ডাক দিয়ে মূলত পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। এই জন্য তিতুমিরের এই যে ত্যাগ, তার যে সংগ্রাম, তার যে প্রচেষ্টা, এগুলো কিন্তু কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। ঠিক আছে? তো বারাসাত বিদ্রোহ, স্যার শুনবে না? আচ্ছা, কি বলতেছে বারাসাত বিদ্রোহ? স্যার আপনি একটু কমেন্ট দেখেন, ওভাবে মনোযোগ হারাচ্ছি আমরা। আচ্ছা, শাহরিয়ার রোকন বলতেছে এভাবে মনোযোগ হারাচ্ছি। প্রথম শহীদ তিতুমির। আচ্ছা, মনোযোগ হারাচ্ছ কেন বাবুরা? কেন মনোযোগ হারাচ্ছ? কি হয়েছে তোমাদের? তোমরা কেন মনোযোগ হারাচ্ছ? এখানে একজন বলতেছে বারাসাত বিদ্রোহ কখন? হ্যাঁ, তিনি বারাসাত বিদ্রোহটা করেছেন মূলত ফসির দিকে 83,000 সৈন্য নিয়ে। বুঝছো বারাসাত বিদ্রোহটা? পরে তিনি ওই বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এটা কোম্পানির শাসন মানি না আমরা, কৃষকরা এই দেশের জমির মালিক, এবং এটাই হচ্ছে বারাসাত বিদ্রোহ। আমি তোমাদের কমেন্টস দেখতেছি, ঠিক আছে? তোমাকে নোবেল যা স্যার পিডিএফটা দিয়ে এত কিছু আমার বইয়েও নাই। আচ্ছা, সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, এটা এখান থেকেই পড়ো। তিতুমির ও তার 40 জন সঙ্গী প্রাণ দেয়। ওকে, এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো তোমার কেল্লাটা কি? কেল্লা মানে হচ্ছে পরিখা, যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয়। বাংলার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, তার মানে তার যে ডাক নাম সেটা কি বলছি? সৈয়দ আহমেদ খান বাংলার। তো সৈয়দ আহমেদ খান কে আসলে? সৈয়দ আহমেদ খান হচ্ছে সৈয়দ আহমেদ আর কি, বাংলার সৈয়দ আহমেদ। বাংলার সৈয়দ আহমেদ অর্থাৎ সৈয়দ আহমেদ ছিলেন হচ্ছে উত্তরপ্রদেশের, অর্থাৎ ভারতের উত্তরপ্রদেশের একজন বিখ্যাত মুসলিম তোমার পাইওনিয়ার, যাকে আমরা বলি তোমার তৎকালীন মুসলমানদের শিক্ষা বিস্তারে অর্থাৎ উত্তর ভারতে তিনি অবদান রেখেছিলেন। আর নবাব আব্দুল লতিফ পূর্ব বাংলায় অর্থাৎ বাংলাদেশে মুসলমানদের শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন। তো তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছিলেন, এবং তিনি একাধারে ইংরেজি, আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা দিয়ে শুরু করেন, পরবর্তীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন এবং তিনি ডেপুটি কালেক্টর হয়েছেন এই সময়ে। তাহলে প্রথমে তিনি শিক্ষকতা শুরু করেছেন, পরে ম্যাজিস্ট্রেট হয়েছেন, পরে ডেপুটি কালেক্টর হয়েছেন। তাহলে তিনি অনেকগুলো ভাষা জানতেন, একাধারে ইংরেজি, আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় পারদর্শী ছিলেন। তিনিই সবচেয়ে বেশি ভাষায় পারদর্শী ছিলেন, এটা আমরা মনে রাখবো। প্রশাসনিক ও সাংস্কৃতিক অবদানের ক্ষেত্রে তার হচ্ছে বঙ্গীয় ব্যবস্থাপক সভা এবং মুসলিম সাহিত্য সমিতি, এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। হ্যাঁ, তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হিসেবে তিনি মনোনীত হন। মুসলিম সাহিত্য সমিতি, যেটাকে আমরা মোহামেডান লিটারারি সোসাইটি বলি, মুসলিম সাহিত্য সমিতি মনে রাখবা। হ্যাঁ, মুসলিম সাহিত্য। আরো 4টা পরীক্ষা আছে আমার, আরো 4টা পরীক্ষা আছে। এমসিকিউ কোন সময় দিবেন ভাই? এটা এমসিকিউ দেওয়া হয়ে গেছে তো বাবু, ফারাবি ইসলাম ইরফান দেওয়া হয়ে গেছে। স্যার এইসব পণ্ডিত সবাই করেন, এইসব পণ্ডিত সবাই করেন। আচ্ছা স্যার, প্রথম অধ্যায়ে কবে পড়াবেন? প্রথম অধ্যায় হচ্ছে এই অধ্যায়টা শেষ করে তারপরে প্রথম অধ্যায়। প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে অবদান মুসলিম সাহিত্যে, এগুলো বললাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি সিনেটের একজন সদস্য হয়েছিলেন। তাহলে এই 3টা তথ্য আমরা মনে রাখবো। বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হয়েছিলেন, মুসলিম সাহিত্য। কার কথা বলতেছি আমরা এখানে? আমরা বলতেছি হচ্ছে নবাব আব্দুল লতিফের কথা, ঠিক আছে? তাকে প্রথমে নবাব উপাধি, পরে নবাব বাহাদুর উপাধি দিয়েছে ব্রিটিশরা। এই যে নবাব এবং নবাব বাহাদুর, এগুলো হচ্ছে তাদের উপাধি, এগুলো হচ্ছে কি তাদের উপাধি, এগুলো হচ্ছে তাদের কি উপাধি। এরপরে হচ্ছে মৃত্যু এবং হচ্ছে তার পরবর্তী তার অবদান কি। তিনি মুসলমানদের ইংরেজি ভাষা ও আধুনিক শিক্ষা মুসলমানদের উদ্বুদ্ধ করেছে। এগুলো যদিও অনেক সময় নিয়ে আস্তে 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 যে গল্প আকারে বোঝানো উচিত, কিন্তু তোমাদের তো কালকে পরীক্ষা, এগুলো এত দীর্ঘ সময় দিয়ে পড়ানোর সুযোগ নাই। এই যে তোমাদেরকে শরীয়তুল্লাহ পড়াইলাম, তিতুমির পড়াইলাম, একটা শরীয়তুল্লাহ 1 ঘন্টা পড়াইতে হয়, তিতুমির সম্পর্কে পড়াইতে হয় 1 ঘন্টা। তো আমি তোমাদেরকে পড়াচ্ছি 1 ঘন্টার ভিতরে এই পুরো অধ্যায়। তো এখানে তোমরা এটা মনে করার দরকার নেই যে সব একদম বিস্তারিত জেনে যাবে। তোমার পরীক্ষা যা লাগবে তাই পড়াচ্ছি। ইংরেজি ভাষা ও আধুনিক শিক্ষা মুসলমানদের উদ্বুদ্ধ করেছিলেন তিনি। তাহলে হাজী তোমার নবাব আব্দুল লতিফ কি কি করেছে সেটাই আমরা এখন জানবো। সেটা হচ্ছে কি, ইংরেজি ভাষা ও আধুনিক শিক্ষা মুসলমানদের উদ্বুদ্ধ করেছেন। দ্বিতীয় কাজ হচ্ছে তিনি মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে মোহামেডান লিটারারি সোসাইটি, যেটা অর্থাৎ বঙ্গীয় তোমার মুসলমানদের
যে সাহিত্য সমাজ যেটা অর্থাৎ মুসলিম সাহিত্য সমাজ, এবং মহসিন ফান্ডের টাকা এটা সুরক্ষা এবং সুব্যবস্থা করেছেন মুসলমানদের জন্য, এবং এর পাশাপাশি হচ্ছে আলিয়া মাদ্রাসাকে আধুনিকীকরণ করেছেন। তাহলে আমরা কি কি পেলাম? হিন্দু কলেজকে তিনি প্রেসিডেন্সি কলেজের রূপ দিয়েছেন, বুঝতে পারছো কি কি বললাম? ইংরেজি ভাষা শিক্ষা এবং হচ্ছে মুসলিম সাহিত্য মুসলিম শিক্ষা বিস্তারের ভূমিকা রেখেছেন, মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, মহসিন পান্ডের টাকা তিনি সুরক্ষা এবং সুব্যবস্থা করেছেন, আর একটা হচ্ছে আলিয়া মাদ্রাসাকে আধুনিকীকরণ করেছেন, এবং সেই সাথে যে তিনি তোমার যে আলিয়া মাদ্রাসা আধুনিকীকরণ এটা বলছি, এবং এর সাথে সাথে তিনি আরেকটা কাজ করেছেন, এটা হচ্ছে হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে তোমার পরিণত করেছেন, অর্থাৎ হিন্দু কলেজকে পরবর্তীতে প্রথম হিন্দু কলেজ মানে কি, সেখানে মুসলমানরা পড়তে পারবে না, তো হিন্দু কলেজকে মুসলমানদের জন্য তিনি উন্মুক্ত করেছেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ বাংলার সৈয়দ আহমেদ বলা হয়। কেন? কারণ তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়, ওই যে বললাম যে উত্তর ভারতের যে সৈয়দ আহমেদ নামক একজন পাইওনিয়ার, যিনি মুসলমানদের শিক্ষা বিস্তারে ভারতের মধ্যে অবদান রেখেছিলেন, যার কারণে যে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় নবাব আব্দুল লতিফকে। বুঝতে পারছো? সৈয়দ আহমেদ খান যেমন উত্তর ভারতে মুসলমানদের শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছে, ঠিক তেমনি নবাব আব্দুল লতিফ স্যারও বাংলাদেশের মুসলিমদের ক্ষেত্রে অবদান রাখেন। হ্যাঁ, সব কথার পর একটা ইমোজি দেন কেন? এই চেহারাটাই এমন, তুমি দেখো ওর প্রোফাইলে গুলো মানে ঢুকে দেখো, ওর ছবি টবি যা আপলোড করেছে সুজন সরকার, এর চেহারাতেই ওই ইমোজিটা আছে, ওই ইমোজির একটা বাফ আছে আর কি। 1863 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করেন। এক্স্যাক্টলি এটাই। তাহলে এই যে তোমার নবাব আব্দুল লতিফ, মনে রাখাটা কঠিন হবে না, এই যে তার মেজর ওয়ার্ক গুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? তার মেজর ওয়ার্ক গুলো, ঠিক আছে? মেজর ওয়ার্ক গুলো কি কি? যে একটা হচ্ছে ইংরেজি ভাষা ও আধুনিক শিক্ষা মুসলমানদের উদ্বুদ্ধ করছে। তিনি হচ্ছে দেখো, মুসলমানরা ইংরেজি শিক্ষাকে, পাশ্চাত্য জ্ঞানকে নাজায়েজ ঘোষণা করেছিল। তো নাজায়েজ অবস্থা থেকে, নাজায়েজ মানে কি, এগুলো না করে, হ্যাঁ, না পড়ে মানে তিনি মুসলমানরা হচ্ছে ইংরেজি শিক্ষা না পড়েই হচ্ছে মুসলিমরা ইংরেজি শিক্ষা তাকে ডিমোটিভেট করেছে যে না, মুসলমানরা খ্রিস্টানদের সেই ইংরেজি ভাষা শিখবে না, না জায়েজ। ইংরেজি শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রতিও তাদের মানে মুসলমানদের আগ্রহ কম ছিল, যার কারণেই মূলত এই অবস্থা, ঠিক আছে? তো এখানে আমরা মোহামেডান লিটারেরি সোসাইটির বিষয়টা বললাম, মহসিন ফান্ডের সুরক্ষার কথা বললাম, আলিয়া মাদ্রাসা আধুনিকীকরণ। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে কম্পারিজন করে বলি, সেটা হচ্ছে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়নটা কার, এটা তোমরা একটু বলো। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন, যদিও আমি এটা কোনো পড়াই নাই, হ্যাঁ, এটা কোনো যদিও বা পড়াই নাই, ঠিক আছে? এটা হচ্ছে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন, এটা হচ্ছে প্রভিন্সিয়াল ইউনিয়ন। আরেকটা হচ্ছে মোহামেডান লিটারারি সোসাইটি, আরেকটা হচ্ছে মোহামেডান লিটারারি সোসাইটি। বলতো কার কার, কোনটা কি কার? অর্থাৎ এটা মোহামেডান লিটারারি মুসলিম, এটা বাংলা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। মুসলিম কি, এই লিটারারি মানে কি, সাহিত্য, সোসাইটি মানে সমাজ। ওকে, আচ্ছা। একজন বলতেছে ফজলুল হকের পণ্ডিত, মানে এক একটা পণ্ডিত, এখানে মাহি এক পণ্ডিত, আরেক পণ্ডিত হচ্ছে কেয়া। এবার আসি হচ্ছে আমরা আর নওয়াব সলিমুল্লাহর বিষয়ে চলে যাই। তো এখানে যে মাত্র বললাম যে মোহামেডান লিটারারি সোসাইটি, এটা হচ্ছে নওয়াব আব্দুল লতিফের। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন হচ্ছে কার, স্যার সলিমুল্লাহর। সলিমুল্লাহর বিষয়টা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ এইবারে। আমি আবার বলছি সলিমুল্লাহর টপিকটা দেখো, তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহ থেকে একটা যে প্রশ্ন আসবে এটাতে কোনো সন্দেহ নাই। তিতুমির এবং কি হাজী শরীয়তুল্লাহ থেকে একটা প্রশ্ন আসবে। তো হাজী শরীয়তুল্লাহ, আচ্ছা যাই হোক, লিখলাম না। তো এবার আমরা যাই নবাব স্যার সলিমুল্লাহর বিষয়ে। নবাব স্যার সলিমুল্লাহর জন্ম এবং পারিবারিক জীবন দেখো, তিনি নবাব খাজা হাসানুল্লাহ পরিবারে জন্মগ্রহণ করেছেন, ঢাকার নবাব পরিবারে। তাহলে ঢাকার নবাব পরিবারে জন্মগ্রহণ করছে, আর বাকিগুলো দরকার নাই। তিনি পড়াশোনা করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন, পরে চাকরি ত্যাগ করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। পরীক্ষায় এটা এমসিকিউ আকারে থাকতে পারে যে নিচের কোন ব্যক্তি যে চাকরি ত্যাগ করে, নিচের কোন ব্যক্তি চাকরি ত্যাগ করে কি
যে তোমার রাজনীতিতে প্রবেশ করেছিলেন সক্রিয়ভাবে, সেটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে তিনি কে? স্যার সলিমুল্লাহ। রাজনৈতিক ক্ষেত্রে তার যে চিন্তা এবং যে তার অঙ্গীকার, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। যে মুসলমানদের দুরবস্থা ও অসহায়তা দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং সমাজের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তিনি মৃত্যুবরণ করেন। তার স্বাভাবিকভাবে তার মানসিকতা হচ্ছে তিনি রাজভক্ত হয়েও তিনি মুসলমানদের সমাজের অগ্রগতি উন্নয়নের জন্য অবদান রেখেছেন এবং রাজনৈতিক প্রজ্ঞা এবং জনহিতৈষী, অর্থাৎ জনগণকে বিভিন্নভাবে বিভিন্নভাবে সহযোগিতামূলক কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত ছিলেন, এই বিষয়টা মনে রাখবা। তো নবাব স্যার সলিমুল্লাহ রাজনৈতিক ক্ষেত্রে কি কি অবদান রেখেছেন? যেমন ধরো রাজনৈতিক ক্ষেত্রে অবদানগুলোর মধ্যে রয়েছে তিনি বঙ্গভঙ্গে আন্দোলন করেছেন। দেখো, বঙ্গভঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কার বললে সেটা নবাব স্যার সলিমুল্লাহ। তাহলে তিনি 1905 সালে ঢাকাকে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ঘোষণা করার পক্ষে ছিলেন এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন, যেটা একটু আগে আমি বলছি যে বঙ্গভঙ্গের পক্ষে মানুষদের যাতে কি করা যায়, আন্দোলনকে, বঙ্গবন্ধু বিরোধী আন্দোলন যাতে মোকাবেলা করা যায়, তাহলে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করছে বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন যাতে মোকাবেলা করা যায়। এবং সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছে 1906 সালে, সেটা তোমরা জানো 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম শিক্ষা সম্মেলনে তিনিই প্রস্তাব করেছিলেন। তাহলে বঙ্গভঙ্গের পরে যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে সেটার প্রস্তাবক তিনি হচ্ছে স্যার সলিমুল্লাহ। স্যার সলিমুল্লাহ, মনে থাকবে, স্যার সলিমুল্লাহ, এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, স্যার সলিমুল্লাহ। আর একটা হচ্ছে স্বতন্ত্র নির্বাচনের দাবি, অর্থাৎ পৃথক নির্বাচনের দাবি, যেটা লর্ড মিন্টোর কাছে উপস্থাপন করেছিলেন 1906 সালে। সেটার পরিপ্রেক্ষিতে 1909 সালে মল্লে মিন্টো সংস্কার আইনের মধ্যেই এই মুসলমানদের যে পৃথক নির্বাচন সেটা রাখা হয়েছে। এইটার দাবিও কারা জানিয়েছে? স্যার সলিমুল্লাহ জানিয়েছে। তাহলে স্বতন্ত্র নির্বাচনে, অর্থাৎ মুসলমান এবং হিন্দুদের যে পৃথক নির্বাচনের দাবি, সেটাও স্যার সলিমুল্লাহ জানিয়েছিলেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি কি কি করেছে দেখো, তিনি আহসানুল্লাহ, এটা এক ফলক মনে রাখবে, এটা থেকে একটা এমসিকিউ তোমাদের থাকবে। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, বর্তমান বুয়েট, মিটফোর্ড হসপিটাল, বর্তমানে হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং স্যার সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সলিমুল্লাহ এতিমখানা, এগুলোই তিনি প্রতিষ্ঠা করেছেন শিক্ষা বিস্তারে। এটাই হচ্ছে সলিমুল্লাহ সম্পর্কে, আর কিছু নাই। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সলিমুল্লাহ সম্পর্কে জেনে গেছো তো নাকি? স্যার সলিমুল্লাহ সম্পর্কে জেনে গেছো? আচ্ছা, এবার আসি হচ্ছে, আমি এখানে যা লাগবে তাই রাখছি, বুঝছো? অপ্রয়োজনীয় কিছুই রাখি নাই, অপ্রয়োজনীয় কিছুই রাখি নাই, বুঝছো? আবার একটু আমরা, গাড়ি লাগবে না, আমি তো প্রাইভেট জেট নিয়ে। আচ্ছা, এখানে আবার একটু আমরা সলিমুল্লাহ স্যারকে একটু কি করি, যে রিমাইন্ড করি। তিনি নবাব পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি শিক্ষা গ্রহণ করার পরে প্রথমে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন, পরে চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তিনি মুসলমানদের জন্য তিনি অনেক কিছুই করেছেন। তিনি একজন রাজভক্ত ছিলেন, অর্থাৎ সরকারের ভক্ত ছিলেন। তারপরেও তিনি মুসলমানদের জন্য অনেক ভূমিকা রেখেছেন। যেমন বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বঙ্গভঙ্গের পক্ষে জনমত গঠনের জন্য মোহামেডান লিটারারি সোসাইটি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেছেন। এবং সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনিই প্রস্তাব করেছেন ঢাকার মধ্যে, যে সময়ে ঢাকায় মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময়ে তিনি প্রস্তাব করেছেন মুসলমানদের জন্য একটা রাজনৈতিক দল লাগবে। স্বতন্ত্র নির্বাচন মণ্ডলীর দাবি, অর্থাৎ পৃথক নির্বাচনের দাবিতে মুসলমানদের জন্য তিনি স্বতন্ত্র নির্বাচন মণ্ডলীর দাবিতে পরবর্তীতে তিনি লর্ড মিন্টোর কাছে তাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা তিনি উপস্থাপন করেছেন। আরটা হচ্ছে কি, পরবর্তীতে সেটা লর্ড মিন্টো মল্লে মিন্টো সংস্কার আইনের মধ্যে 1909 সালে যুক্ত করেছিল। শিক্ষা বিস্তারের অবদানের ক্ষেত্রে তিনি আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমানে হচ্ছে যেটা বুয়েট নামে পরিচিত, এবং মিটফোর্ড হসপিটাল, এবং বর্তমানে যেটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ নামে পরিচিত, এবং অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি নিজেই জমি দান করেছেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কার জমিতে দাঁড়িয়ে? হ্যাঁ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত স্যার সলিমুল্লাহর জমিতে দাঁড়িয়ে। ঠিক আছে, আচ্ছা, বইয়ের ভিতরে এত কথা পড়ার দরকার নাই, তো যা পড়ার দরকার তাই এখানে প্রেজেন্ট করছে। একজনে বলতেছে, আরেক পণ্ডিত, এই যে মেহনাজ মাহি বলতেছে যে সবগুলো গুরুত্বপূর্ণ গুলো পড়ান। এখন তোমাকে যদি বলি যে আমি শুধু গুরুত্বপূর্ণ এই টপিকটা এটা পড়াই, তুমি পরীক্ষার হলে চলে গেছো, পরীক্ষায় আসলে হচ্ছে তুমি পড়ে গেছো জরিনা, পরীক্ষায় আসেছো কিনা, মারি দিছো গুল্লা। তো তোমার মতো তো সবাই এখানে বই পড়ে ফানা ফানা করে ফেলে নাই, সবাই তো তোমার মতো সমান মেধাবীও না, সমান পরিশ্রমীও না, বুঝতে পারছো?
এবার আসি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি একজন আইসিএস অফিসার ছিলেন, অর্থাৎ তিনি অংশগ্রহণ করে সেখানে উত্তীর্ণ হয়েছিলেন এবং ইংরেজদের ভারত বিদ্বেষ দেখে তিনি পরীক্ষায় অংশগ্রহণ না করে তিনি সুযোগ পেয়েছিলেন আর কি এটা পরীক্ষা দেওয়ার। তিনি বিলেতে গিয়ে এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন, অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন। পরে দেশে ফিরে তিনি সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হন এবং বিলাসবহুল জীবন যাপন ছেড়ে মহাত্মা গান্ধীর তোমার সাথে যোগ দিয়ে তিনি সাধারণ সহজ সরল জীবন যাপন শুরু করেন। তাহলে কে আইসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই? তিনি হচ্ছে কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তো তিনি ঢাকার জেলার বিক্রমপুর, যেটা তেলিরবাগ গ্রামে অর্থাৎ বিক্রমপুর উপজেলায়, তিনি একজন আইনজীবী হয়ে পরবর্তীতে জীবন শুরু করেন। বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে তিনি কি হয়েছেন? তিনি সাধারণ সরল জীবনযাপন। রাজনৈতিক ক্ষেত্রে তিনি অল্প সময়ে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন। মনে প্রাণে তিনি অসাম্প্রদায়িক ছিলেন। এই তথ্যটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে কে মনে প্রাণে অসাম্প্রদায়িক বাঙালি ছিলেন? পরীক্ষা যদি এটা আসে যে তিনি হচ্ছে কে, যে তোমার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। হিন্দু মুসলমান একসাথে কাজ না করলে রাজনৈতিক মুক্তি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করতেন এবং বাঙালিদের প্রতি তার অগাধ ভালোবাসা এবং বিশ্বাস ছিল, যার কারণে তিনি বলতেন যে আমি গর্ব করে অনুভব করি বাঙালি হিসেবে। তাহলে বাঙালি সংস্কৃতি এবং কৃষ্টি এবং জীবনধারার প্রতি ছিল তার গভীর বিশ্বাস। একটি বিখ্যাত উক্তি হচ্ছে, নিজেকে আমি কখনো বাঙালি বলতে নিজেকে আমি বাঙালি বলতে গর্ব অনুভব করি। তার মানে হচ্ছে তিনি বাঙালি হিসেবে নিজেকে অনেক বেশি ভালোবাসতেন। ঠিক আছে, আমি আগে বই পড়ে শেষ করি, তারপর অনলাইনে ক্লাস করি। একদমই উচিত কাজ করেছে আদনান হোসাইন শিপন। এই যে তত্ত্বগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই তত্ত্বগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আমি যে যা যা দরকার তাই বলতেছি। এই যে দেখো, নিজেকে আমি বাঙালি বলতে গর্ব অনুভব করি, এটা কার উক্তি? এটা হচ্ছে দেশবন্ধুর। কার? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বুঝছো? এবার আসি তার বিষয়ে আর কি জানা দরকার। স্বরাজ পার্টি, এটা তোমরা তোমাদের প্রথম অধ্যায়ে পাবে। এটা তোমাদের বই থেকে তোমরা রিডিং পড়ো। এটা একটা রাজনৈতিক দল, মূলত গড়ে তোলা হয়েছে এদের মাধ্যমে। অর্থাৎ 1923 সালে নির্বাচনের আগে নেতাজি সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহেরু, দেশবন্ধু চিত্তরঞ্জনের সিদ্ধান্ত নেন কংগ্রেসকে নির্বাচনে বয়কট না করে এতে অংশগ্রহণ করতে হবে এবং নির্বাচিত আসন দখল করে সরাসরি সরকারি নীতির বিরোধিতা করা। এদের লক্ষ্য ছিল হচ্ছে কি, যে যাতে নির্বাচনে অংশগ্রহণ করে তোমার ব্রিটিশ সরকারকে কোন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করা যায়। ঠিক আছে, তো এই যে স্বরাজ দলের অন্যতম লক্ষ্য ছিল কি, এই যে আইনসভায় নির্বাচিত আসন দখল করে সক্রিয় প্রতিবাদ জানানো। কাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে? ব্রিটিশদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে। তার মানে ব্রিটিশদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর অন্যতম উপায় হচ্ছে কি, যে আগে নির্বাচিত হয়ে কি তোমার নির্বাচনের মাধ্যমে কোথায় ক্ষমতায় গিয়ে তারপরেই হচ্ছে ব্রিটিশদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে। এবং এই যে বেঙ্গল ফ্যাক্টটাই হচ্ছে তোমাদের দরকার। বেঙ্গল ফ্যাক্ট কত সালে, এটা মনে রাখবা। বেঙ্গল ফ্যাক্ট কত সালে? 1923 সাল। বেঙ্গল ফ্যাক্ট জিনিসটা কি? 19 শতকের শুরুর দিকে একে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং ব্যারিস্টার আব্দুর রশিদ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এরা বাঙালি রাজনীতিতে প্রবেশ করেন। তারা ছিলেন অসাম্প্রদায়িক ও দূরদৃষ্টি সম্পন্ন। তার মানে শুধু দেশবন্ধু নয়, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এরাও অসাম্প্রদায়িক নেতা ছিলেন। খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণে, খেলাফত আন্দোলনটা কি? খেলাফত আন্দোলনটা হচ্ছে 1914 থেকে 1918 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এই প্রথম বিশ্বযুদ্ধের পরে যে অটোমান সাম্রাজ্য যখন ভেঙে পড়ছিল, তখন ভারতবর্ষের মুসলমানরা একটা আন্দোলন শুরু করেছে, যেটার নাম হচ্ছে খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণে হিন্দু মুসলমানদের সম্প্রীতি হুমকির মুখে পড়ে। এই সময়ে বেঙ্গল ফ্যাক্ট চুক্তির মাধ্যমে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা চুক্তি করে। এই চুক্তিটাই হচ্ছে মূলত বেঙ্গল ফ্যাক্ট চুক্তি। এই বেঙ্গল ফ্যাক্টের মাধ্যমে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে তোমার কি করা হয়, যে তোমার রক্ষা করা হয়। এটা তোমরা তোমাদের বই থেকে পড়বা। আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে এত বেশি বলি নাই কেন? কারণ হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই যে দুইটা, স্বরাজ দল এবং হচ্ছে বেঙ্গল ফ্যাক্ট, এই দুইটা বিষয়ই তোমাদের একটু বইয়ের মধ্যে বিস্তারিত পড়তে হবে। ঠিক আছে, বেঙ্গল ফ্যাক্টটা আবার বলছি, হিন্দু মুসলমানদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছিল সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই যে বেঙ্গল ফ্যাক্ট চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। আর স্বরাজ দল যেটা, সেটা হচ্ছে কি, যে ব্রিটিশ ভারতের যারা বাঙালি ছিল তারা যাতে নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে
ব্রিটিশ সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করতে পারে, সেই জন্যই তোমার স্বরাজ দলটা গঠন করা হয়েছিল। তাহলে শেরে বাংলা একে ভদ্রলোকের বিষয়ে চলে আসি। শেরে বাংলার একে ভদ্রলোকের এই তত্ত্বগুলো তোমরা শীট আমি যখন দিয়ে দিব তখন তোমরা পড়বা। আমার এরপরে আমি তার অবদানের বিষয়ে যাই। এই যে 1930 থেকে 32-এ এই তোমার ইংল্যান্ডে একটা গোল টেবিল, যেটাকে আমরা রাউন্ড টেবিল কনফারেন্স বলি, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। তাহলে ব্রিটিশ সরকারের রাউন্ড টেবিল কনফারেন্সে কে অংশগ্রহণ করেছিল? সেটা হচ্ছে কে? শেরে বাংলা একে ফজলুল হক। হিন্দু মুসলিম স্বার্থ সমন্বয়ের ক্ষেত্রে লখনৌ চুক্তি, যেটা এই লখনৌ চুক্তিতে যে তোমার তিনি অংশগ্রহণ করেছিল, সমন্বয় করেছিল হিন্দু মুসলমানদের মধ্যে। এরপরে লাহোর প্রস্তাবের উত্থাপক তোমরা জানো সবাই, লাহোর প্রস্তাবের উত্থাপক করেছিলেন 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে শেরে বাংলা একে ফজলুল হক লাহোরের যে প্রস্তাব, একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের জন্য, সেটাই হচ্ছে লাহোর প্রস্তাব। সেই প্রস্তাবের উত্থাপক তিনি নিজেই। 1954 সালে সাধারণ নির্বাচনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেই যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে হক মন্ত্রিসভা গঠন করেছিলেন। অর্থাৎ তিনি সেখানে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এরপরে তিনি কৃষকদের জন্য কি করেছেন? কৃষি ঋণ আইন 1913, কৃষক প্রজা আন্দোলন, এটাতেও তিনি নেতৃত্ব দিয়েছেন। নিখিল বঙ্গ প্রজা সমিতি, এটাতেও তিনি ভূমিকা রেখেছেন। গ্রিন সালিসি বোর্ড, এটাতেও ভূমিকা রেখেছেন। বঙ্গীয় প্রজাসত্ব, এটাও ভূমিকা। শিক্ষা ক্ষেত্রে তার সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের মুখ্য সংগঠক ছিলেন। শিক্ষা পরিকল্পনা পেশ করেছেন, ছাত্রাবাস নির্মাণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হল এবং ইসলামী কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠন করেছে। লেডি ব্রেবন কলেজ, বর্তমান যেটা ইডেন কলেজ নামে পরিচিত, হ্যাঁ, এই যে তোমার ইডেন কলেজ এবং ঢাকা ইডেন কলেজ প্রতিষ্ঠা করেছেন। লেডি ব্রেবন কলেজ কলকাতায় এবং ঢাকা ইডেন কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি। এবং এর পাশাপাশি মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ সহ আরো বেশ কয়েকটি কলেজ তিনি প্রতিষ্ঠা করেছেন। আমি তোমাদেরকে বলবো এই তথ্যটা পড়ার জন্য। এবং আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তার বিষয়ে আমি যদি বলি, তার এই যে তোমার শিক্ষা জীবন, এগুলো পড়বা। আমি ফাইলটা এখনই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মাঝখানে 1 ঘন্টা ব্রেক থাকবে। 1 ঘন্টার পরেই আমরা আবার ফিরে আসবো হচ্ছে প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য, ঠিক আছে? আমি 1 ঘন্টার মধ্যে তোমাদের বলবো এই শীটটা থেকেই, হ্যাঁ, তোমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কি কি কাজ করছে বিশেষ করে মনে রাখবা। শেরে বাংলা ছিল হচ্ছে কৃষকদের নেতা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন হচ্ছে শ্রমিকদের নেতা। তো শ্রমিকদের জন্য তিনি কি কি করছে? যে শ্রমিকদের জন্য তিনি শ্রমিক নেতা হিসেবে, মুসলিম লীগের সংগঠক হিসেবে যুক্ত বাংলার পক্ষে আন্দোলন করেছেন, আওয়ামী লীগ গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তো শ্রমিকদের পাশাপাশি তিনি গণতন্ত্রের প্রতিও তার একটা প্রবল অনুরাগ রাখছিলেন, যাকে আমরা বলছি গণতন্ত্রের মানসপুত্র। তো এবং সামরিক শাসনের বিরুদ্ধে তিনি, অর্থাৎ আইয়ুব খানের বিরুদ্ধে তিনি আইয়ুব খান বিরোধী আন্দোলন করেছেন। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এনডিএফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন আইয়ুব খানকে পরাজিত করার জন্য। এটা প্রথম অধ্যায়ের মধ্যে আছে। এবং নিয়মতান্ত্রিক রাজনীতিতে তিনি অটল ছিলেন, অর্থাৎ তিনি বিরোধী দলের স্রষ্টা বলেও তাকে আমরা মনে করি, এবং তাকে গণতন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাকে আমরা বলি যে তোমার মজলুম জননেতা, তার বিষয়ে তোমাদের এখানে যে তথ্যগুলো আছে তোমরা সেগুলো পড়বা। এই জাস্ট রিডিং পড়লেই হবে। আমি তোমাদেরকে মাঝখানে 1 ঘন্টা ব্রেক দিচ্ছি এই অধ্যায়টা পুরোটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? এবং 1 ঘন্টা ব্রেকের মধ্যে তোমরা এই পুরো অধ্যায়টা ক্লিয়ার করে নিবে। আশা করি তোমরা এই ফাইলটা পাওয়ার পরে সময় নষ্ট না করে এই ফাইলটা দ্রুত সময়ের মধ্যে পড়ে ফেলবা। যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে বইয়ের সাথে মিলাই তোমরা সেটা পড়বা, ঠিক আছে? এই অধ্যায় থেকে 2টা সিকিউ প্রশ্ন আসতে পারে। স্বর্ণালী, তাবাসসুম। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে তিতুমির, শরীয়তুল্লাহ, এবং এরপরে আছে হচ্ছে তোমাদের স্যার সলিমুল্লাহ, এবং হচ্ছে এরপর শেরে বাংলা একে ফজলুল হক, এবং তোমার কে মাওলানা ভাসানী। এদের ক্যারেক্টার গুলো ভালো করে পড়বা। যে তোমরা বলতে পারো যে এখান থেকে আর কারো প্রশ্ন আসবে কিনা। এখানে অধ্যায়টা হচ্ছে কিরকম জানো, যে 2টা প্রশ্নের মধ্যে দেখবা যে 5-6টা ক্যারেক্টার, মানে এই যে তোমার চরিত্র সবার প্রশ্ন চলে আসছে। হয় জ্ঞানমূলক যদি তিতুমির থেকে দেয়, অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা শরীয়তুল্লাহ থেকে দিতে পারে, অথবা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন তোমার মৌলানা ভাসানী থেকে দিতে পারে। এইভাবেই মিলামিশাই প্রশ্ন হবে, ঠিক আছে? ঘুমাবি কখন? ঘুমানোর দরকার কি? হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে ঘুমাইও। মুর্শেদ, আচ্ছা তাহলে আমরা এটা রাখতেছি। এরপরে তোমাদেরকে ফাইলটা এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ভাই আপনারে এমসিকিউ 30টা দিলে সলভ করে দিতে। এবি ইমরান, তোমার এমসিকিউ 30টা সলভ করার জন্য আমি বসে নাই, তোমার মতো আকাম্যা মানুষ না আমি। জি পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। সিভিক্স 2nd পেপার, হিস্ট্রি 2nd পেপার। হ্যাঁ, সিভিক্স এর বেশিরভাগই টপিক হচ্ছে হিস্ট্রি বেসড, অর্থাৎ ইতিহাস বেসড। ওকে, এই জিনিসটা তোমরা মনে রাখবা।
তুমি কি প্রশ্ন পাই গেছো নাকি? এই যে ইমরান নামের ছেলেটা হচ্ছে এই 2 নম্বরের সাথে যুক্ত আছে মনে হয়, 2 নম্বরই কাজকর্মের সাথে যুক্ত আছে হয়তো বা।